পিএসজি বায়ার্ন মিউনিখের হাই ভোল্টেজ হাই ড্রামা গোল ফেস্টের পরে এমন একটা ম্যাচের দরকার ছিল যে ম্যাচটাতে অত বেশি গোল হবে না, এবং এক্স্যাক্টলি সেই জিনিসটাই আমাদেরকে উপহার দিয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং আর্সেনাল। অবশ্য আমরা এক্সপেক্টও ওরকমই করেছিলাম যে হয়তোবা পিএসজি এবং বায়ার্ন মিউনিখ যেরকম গোল বন্যায় একে অপরকে ভাসিয়েছে, এই দুটি দল হয়তোবা অত বেশি গোল করবে না। বাট তাই বলে ম্যাচের ইন্টারেস্ট বা ম্যাচের উত্তেজনা যে খুব বেশি কম ছিল, ব্যাপারটা সেরকম নয়। আর্সেনাল এবং অ্যাটলেটিকো মাদ্রিদ পিএসজি ভার্সেস বায়ার্ন মিউনিখ লেভেলে না যেতে পারলেও মোটামুটি আমাদেরকে যথেষ্ট এন্টারটেইনমেন্ট প্রদান করেছে। তারা 1-1 গোলে ড্র করেছে। আর্সেনাল অ্যাটলেটিকোর মাঠে গিয়ে ড্র নিয়ে এসেছে, যেটা কিনা সেকেন্ড লেগের আগে তাদেরকে যথেষ্ট শক্তি দেবে, যথেষ্ট কনফিডেন্স দিবে। সো এই ম্যাচে আর্সেনালের এই যে ড্র একটা ছিনিয়ে নিয়ে আসা অ্যাটলেটিকোর মাঠ থেকে, এর পেছনে সবচেয়ে বড় প্রোটাগনিস্ট হিসাবে কাজ করেছিলেন ডেক্লান রাইস, দলের সুপারস্টার মিডফিল্ডার। ডেক্লান রাইসের ভূমিকা ছিল কি এই ম্যাচে? এই ম্যাচে আর্সেনালের কৌশলী বা কেমন ছিল, সেটা কাউন্টার করার জন্য অ্যাটলেটিকো মাদ্রিদ বা কি করেছে, আসুন দেখে নেওয়া যাক। 4-3-3 ফরমেশনে মিডফিল্ডে একটা ইন্টারেস্টিং কাজ করেছিলেন মিকেল আর্টেটা। সাধারণত ডিফেন্সের একটু সামনে ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে কাজ করে থাকেন মার্টিন জুবিমেন্দি, আর ডেক্লান রাইস বাঁদিকে আরেকটু ওপরে অনেকটা অল অ্যাকশন নাম্বার 8 মিডফিল্ডারের কাজ করে থাকেন। তবে এই দিন এদের দুইজনের ভূমিকাটাকে পাল্টে দিয়েছিলেন কোচ মিকেল আর্টেটা। ডেক্লান রাইস খেলেছেন অ্যাজ আ সোল ডিফেন্সিভ নাম্বার 6-এর ভূমিকাতে, এবং মার্টিন জুবিমেন্দিকে তার একটু সামনে এই সকল জোনগুলোতে খেলিয়েছেন মিকেল আর্টেটা অ্যাজ আ নাম্বার 8, যে কারণে দেখা যাচ্ছিল যে মার্টিন জুবিমেন্দি প্রায় সময় উপরে উঠে যাচ্ছিলেন, অ্যাটাকে যোগ দিচ্ছিলেন, এবং ডেক্লান রাইস পেছনে থেকে যাচ্ছিলেন। এই দিন রাইসকে ভার্টিক্যালি ইউজ না করে এভাবে হরাইজন্টালি ইউজ করছিলেন মিকেল আর্টেটা, যে কারণে দুই সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা এবং গ্যাব্রিয়েল মাগালিয়াসের মাঝখানে থেকে ইনিশিয়াল বিল্ড আপে সাহায্য করছিলেন ডেক্লান রাইস। যখন দুই উইং ব্যাক এভাবে উপরে চলে যাচ্ছিলেন, কখনো আন্ডারল্যাপিং করছিলেন, কখনো ওভারল্যাপিং করছিলেন, তখন এভাবে দুজন সেন্টার ব্যাক স্প্লিট হয়ে যখন যাচ্ছিলেন, ডেক্লান রাইস এখানে থেকে দলের ইনিশিয়াল বিল্ড আপে সাহায্য করছিলেন। এবং পাশাপাশি অ্যাটলেটিকো মাদ্রিদের দুজন ফ্লুইড স্ট্রাইকার হুলিয়ান অ্যালভারেজ এবং আতোয়ান গ্রিজমানের মুভমেন্ট যেন আর্সেনালের ডিফেন্সের সমস্যার সৃষ্টি না করতে পারে, সেটা এনশিওর করছিলেন ডেক্লান রাইস। পুরো ম্যাচে রাইস অসাধারণ খেলেছেন, এবং ফার্স্ট হাফে এই কারণেই অ্যাটলেটিকোর মিডফিল্ডের সঙ্গে ফরওয়ার্ড লাইনের তেমন কম্বিনেশন হচ্ছিল না। এমনকি গ্রিজম্যান, অ্যালভারেজ, লুকমান এবং ইয়োরেন্তে ট্রানজিশন ক্রিয়েট করেও আর্সেনালকে গোল দিতে পারছিলেন না এই রাইসের এই রোলের কারণেই। এমনকি বেন হোয়াইট যখন এভাবে উপরে উঠে চলে যাচ্ছিলেন, তখন ডান দিকে এ সকল জোনগুলোতেও কাভারেজ দিচ্ছিলেন ডেক্লান রাইস। গ্রিজম্যান স্ট্রাইকার হলেও মিডফিল্ডে নেমে গিয়ে পেছন থেকে পিন পয়েন্ট পাস দিয়ে অনেক সময় হুট করে ট্রানজিশন ক্রিয়েট করে ফেলেন। রাইস সেটাও জানতেন, যে কারণে রাইসের পজিশনিং আর গ্রিজম্যানকে মার্ক করার বিষয়টা সেই বিপদে আর আর্সেনালকে ফেলায়নি। মজার ব্যাপার হলো, রাইসকে যখন ওয়েস্ট হ্যাম থেকে আর্সেনাল কিনেছিল, তখন তাকে সলো ডিফেন্সিভ মিডফিল্ডার রোলে খেলাবে বলেই কিনেছিল। কিন্তু এই সিজনে তাকে বাঁদিকের বক্স টু বক্স মিডফিল্ড রোলে খেলিয়ে পেছনে মার্টিন জুবিমেন্দিকে খেলাচ্ছেন আর্টেটা। অনেকটা জুবিমেন্দি এ সকল জোনে থাকছিলেন এবং রাইস সামনে থাকছিলেন সিজনের অন্যান্য ম্যাচে, কিন্তু এই ম্যাচে আমরা দেখেছি এটার ব্যতিক্রম। ওদিকে অ্যাটলেটিকোর 4-4-2 ফরমেশনে দুই সেন্ট্রাল মিডফিল্ডার জনি কার্দোসো এবং কোকে বল পায়ে মোটামুটি খেলেছেন, তবে অফ দ্য বল সিচুয়েশনে তেমন কোনো ইম্প্যাক্ট রাখতে পারেননি। চোট থেকে ফেরার পরে জনি কার্দোসো অনেক সাবধানেই খেলেছেন, তেমন কোনো ফিজিক্যাল অ্যাসপেক্ট দেখা যায়নি তার খেলার মধ্যে। একই কথা বলা যায় ম্যাতেও রুগেরি এবং গিলিয়ানো সিমিওনের ক্ষেত্রেও। অফ দ্য বল সিচুয়েশনে যে দুজন অ্যাটলেটিকোর দুই ফুল ব্যাক জোন কভার করছিলেন, যখন অ্যাটলেটিকোর পায়ে বল থাকছিল না, তখন এভাবে 5 জন নেমে আসছিলেন অ্যাটলেটিকোর ডিফেন্সে, তখন গিলিয়ানো সিমিওনে এই সকল জোনগুলো কভার করছিলেন, এবং মার্কোস ইয়োরেন্তের সঙ্গে এই ডান দিকের জোনটা কভার করছিলেন, এবং বাম দিকের এই লেফট ব্যাকের ভূমিকাতে তখন ছিলেন ম্যাতেও রুগেরি। বার্সেলোনার বিপক্ষে ইতালিয়ান ডিফেন্ডার রুগেরি লামিন ইয়ামালকে আটকানোর ক্ষেত্রে বেশ দক্ষতা দেখিয়েছিলেন, কিন্তু এই ম্যাচে ননি মাদুয়েকে সেভাবে ঠেকাতে পারেননি তিনি। মাদুয়েকে বারবার এই রুগেরির জায়গা দিয়ে ঢুকে যাচ্ছিলেন এবং অ্যাথলেটিকোর ব্যাকলাইনটাকে ব্রেক করার চেষ্টা করছিলেন। এমনকি মাদুয়েকের জায়গায় দ্বিতীয়াতে যখন বুকাও সাকা নামলেন, তখনও এই জোনটা বেশ ভালোই প্রবলেম দিচ্ছিল অ্যাথলেটিকো মাদ্রিদকে। অন্যদিকে ডান দিকে মার্কোস ইয়োরেন্তে বারবার আন্ডারল্যাপ করে বল ক্যারি করে সামনে চলে যাচ্ছিলেন এই সকল জোনগুলোতে। যখন ইয়োরেন্তে উপরে উঠে যাচ্ছিলেন, তখন এই সকল জোনগুলো কভার করতে যাচ্ছিলেন গিলিয়ানো সিমিওনে, কিন্তু এই ম্যাচে তিনি বেশ বাজে ফর্মে ছিলেন, অত ভালো মতো এই সকল জোনগুলো ডিফেন্সিভলি কভার দিতে পারেননি। গিলিয়ানোকে প্রেস করে এই সকল জোনগুলোতে বারবার গোলের সুযোগ সৃষ্টি করার চেষ্টা করছিল আর্সেনাল গ্যাব্রিয়েল মার্টিনেল্লির মাধ্যমে। অনেক সময় দেখা যাচ্ছিল আর্সেনালের লেফট ব্যাক পিয়েরো হিনক্যাপিয়ে এরকম গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে সাইড লাইনে থাকার সুযোগ করে দিয়ে এভাবে ইনভার্ট করে ভিতরে আন্ডারল্যাপিং করছিলেন।
তবে এই সিচুয়েশনটা মার্টিনেলি যে খুব বেশি ইউটিলাইজ করতে পেরেছেন ব্যাপারটা সেরকম নয়, কিন্তু আর্সেনাল তাও মিডফিল্ডের ডমিনেন্স বজায় রেখেছিল ডেক্ল্যান রাইসের কারণে এবং মোস্টলি প্রত্যেকটা মিডফিল্ডারের ফিজিক্যালিটির কারণে। তবে নিজেদের এই ডিসঅ্যাডভান্টেজ বুঝতে পেরে সেকেন্ড হাফে সুন্দর মতো ট্যাকটিক্স চেঞ্জ করেন দিয়েগো সিমিওনে। ইয়োরেন্তে এবং গিলিয়ানো সিমিওনের সাইড দিয়ে আর্সেনাল প্রায় যেহেতু ঢুকে যাচ্ছিল, গিলিয়ানোকে সরিয়ে ওই জায়গায় একজন এক্সট্রা ডিফেন্ডারকে নামিয়েছিলেন রবিন লেনর্মান্ড। তাকে সেন্টারে নিয়ে এসে মার্ক পিউবিল তখন রাইট ব্যাকের ভূমিকাতে খেলছিলেন, মাঝখানে তখন লেনর্মান্ড এবং হ্যাঙ্কো ডিফেন্সিভ পার্টনারশিপ করছিলেন এবং তখন আর মার্কোস ইয়োরেন্তেকে রাইট ব্যাকে থাকতে হয়নি, তিনি তখন রাইট মিডফিল্ডের ভূমিকাতে আরও সামনে চলে আসছিলেন, যেটা কিনা তার বল ক্যারিং এবং সামনে স্পেস ইনভেট করার ক্ষেত্রে অনেক বেশি সাহায্য করছিল। আর্সেনালের বক্সে ইয়োরেন্তের এই ডিরেক্ট রান নেওয়ার ব্যাপারটা গ্রিজম্যান আর আলভারেসকেও আরও বেশি ফ্লুইড খেলতে সাহায্য করে। সেকেন্ড হাফের শুরু থেকে মোটামুটি 20-25 মিনিট অ্যাথলেটিকো একচেটিয়া ডমিনেন্স বজায় রাখে এভাবেই, যখন আলভারেস এবং গ্রিজম্যান যথারীতি পেছনে চলে আসছিলেন এবং লুকমান আর ওদিক দিয়ে ইয়োরেন্তে সামনে চলে যাচ্ছিলেন এবং বক্সে অ্যাটাক করছিলেন। আর্সেনাল যথারীতি এমন একটা একাদশ নামিয়েছিল যেখানে অ্যাটাকিং মিড আর ফরওয়ার্ড লাইনে ক্রিয়েটার কম ছিলেন। ইয়োকেরেস বলেন, মার্টিনেলি বলেন, মাদুয়েকে বলেন, ওডেগার্ড বলেন, কেউই কিন্তু সেরকম ক্লাসিক ক্রিয়েটার নন, যে কারণে এই সিজনে অনেক ম্যাচের মতো আর্সেনালও এই ম্যাচে তেমন গেম কন্ট্রোল করতে পারছিল না। ফার্স্ট হাফে অ্যাথলেটিকো যখন তেমন ভালো খেলছিল না, তখনও ক্রিয়েশনের দিক দিয়ে আর্সেনাল তেমন উল্লেখযোগ্য কিছু করতে পারেনি। সেকেন্ড হাফে তো অ্যাথলেটিকোই নিজেদের খেলার মান ইম্প্রুভ করে বসে। লেফটে আদামুল্লাহ লুকমানের সাহায্যে বেন হোয়াইটকে বেশ অনেকবার সমস্যায় পড়তে হয় এ সকল জোনগুলোতে। এই কন্ট্রোল পাওয়া যাচ্ছে না দেখেই কিনা আর্টেটা এমন খেলোয়াড়কে সেকেন্ড হাফে নামান যারা কিনা গেম কন্ট্রোল করতে আর্সেনালকে সাহায্য করতে নামে। এন্টার বুকায়ো সাকা, এবেরেচি এজা অ্যান্ড গ্যাব্রিয়েল জেসুস লাইক দিস। এই তিনজন মূলত অ্যাটাকিং মিডফিল্ড আর ফরওয়ার্ড জোনে আর্সেনালের টেকনিক্যালিটি বাড়াতে সাহায্য করেন। তবে লেনর্মান্ড নামার কারণে ব্যাক থ্রি সিচুয়েশনে চলে যাওয়া অ্যাথলেটিকো সেই বিপদও ভালোভাবে সামলেছে। শেষ দিকে আলেকজান্ডার সরলথের না থাকার ব্যাপারটা বেশ ভুগিয়েছে ডিয়েগো সিমিওনেকে। অ্যালভারেস চোটে পড়ে মাঠ থেকে উঠে চলে যান, তার জায়গায় মাঠে নামেন আরেকজন এক্সট্রা মিডফিল্ডার অ্যালেক্স বাইয়েনা, যে কারণে বক্সের প্রেজেন্স আরও বেশি কমে যায় অ্যাটলেটিকোর। লেফট থেকে মাতেও রুগেরি বেশ কয়েকবার উঠে গিয়ে এই সকল জোন থেকে ক্রস করার চেষ্টা করেছিলেন বক্সের দিকে উদ্দেশ্য করে, কিন্তু বক্সে তেমন কেউই ছিল না। বা অ্যালেক্স বায়েনা কখনো কখনো এই সকল জোন থেকে উঠে গিয়ে সামনে থ্রু বল দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু সেখানে বক্সের মধ্যে তেমন কাউকে দেখতে পাননি। এ সকল জায়গাতেই আলেকজান্ডার সরলথ যদি থাকতেন তাহলে অ্যাথলেটিকোকে সাহায্য করতে পারতেন। চোটের কারণে সরলথ এই ম্যাচে একদমই খেলেননি, তবে খেললে গল্পটা অন্যরকমও হতে পারত। কিন্তু যেভাবে ডেক্লান রাইস খেলছিলেন, সরলথ নামলেই যে একদম শিওর শট অ্যাথলেটিকো মাদ্রিদ জিতে যেত ব্যাপারটা সেরকম বলা যাচ্ছে না, বিকজ ডেক্লান রাইস ওয়াজ ইমেন্স। কমেন্ট সেকশনে জানিয়ে দিন আর্সেনাল অ্যাথলেটিকোতে ডেক্লান রাইসের এই পারফরমেন্স আপনার কেমন লেগেছে এবং সেকেন্ড লেগে কে জিততে পারে বলে আপনার কাছে মনে হয়। লেটস হ্যাভ আ ডিসকাশন।